আমি অভিক আবার চলে এলাম আন্দামানের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা দেখব নর্থ আন্দামানের আপকামিং ব্লু ফ্ল্যাগ বিচ বা রামনগর বিচ, কচ্ছপের স্বর্গরাজ্য কারমাটাং বিচ। ওয়েলকাম টু টার্টেল বিচ অফ কারমাটাং। আর প্রকৃতির কোলে থাকা ধানিনালা ম্যানগ্রোভ নেচার ওয়াকওয়ে, সাথে অবশ্যই দেব বাজেট ফ্রেন্ডলি মিডল আন্দামানের একটা লাক্সারি রিসর্টের খোঁজ। 1000 টাকা করে আমাদের রুম ভাড়া পড়েছে। তাহলে চলুন সময় না করে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং। আজ 20শে নভেম্বর 2024, ঘড়িতে এই মুহূর্তে সকাল 8:30। কালীপুরকে এবার বিদায় জানানোর পালা। এবারে আমরা বেরোবো হচ্ছে রঙ্গতের উদ্দেশ্যে। এখানে ক্যান্টিনে ব্রেকফাস্ট করব, কি করছি সেটা দেখাচ্ছি, তারপর আমরা বেরিয়ে যাব রঙ্গতের উদ্দেশ্যে। তো চলুন একটা নতুন সকালে নতুন জার্নি শুরু করা যাক। অনেক স্মৃতি, অনেক ভালো লাগা মনের গহীনে সঞ্চিত করে নর্থ আন্দামানের যাত্রাটা এখানেই শেষ করছি। তবে আবার ফেরত আসব। রয়ে গেল পিছনে স্যাডেল পিক ন্যাশনাল পার্কের ট্রেকিং, আর যখন আবার আসব রস অ্যান্ড স্মিথ অবশ্যই আবার যাব। আমরা আছি টার্টেল রিসর্ট কালীপুরের সেখানকার ডাইনিং হলে। আর সকালে আজকে ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে ব্রেকফাস্টে আজকে নিয়েছি উপমা, আর তার সঙ্গে দিয়েছি চাটনি, আর ওর ভিতরে একটা অমলেট খাবে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে এই রিসর্টের সব কিছু ভালো, 2-3টে জিনিস কিন্তু আমার খারাপ লেগেছে। তার মধ্যে হচ্ছে আমরা যে রুমটায় ছিলাম 105 নম্বর রুম, সেই রুমটার শাওয়ার এবং টয়লেটের কলে প্রেশার কিন্তু একদম নেই। বললাম ওনাদেরকে, ওনারা বলেছেন যে আজকে মধ্যে ওনারা সারিয়ে নেবেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনারা যে ফুডিংয়ের বিল দেন, জিএসটি বিল নেন, কিন্তু হ্যান্ড রিটেন বিল, কোনো কম্পিউটার নেই। জিএসটি থাকার জন্য, জিএসটি নেওয়ার জন্য তো কম্পিউটারাইজ বিল লাগে, সেই ব্যাপারটা ওনাদেরকে বললাম। বললেন যে ডিপার্টমেন্ট থেকে স্যার কবে দেবে কিছু জানি না। তো রিকোয়েস্ট ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের কাছে আন্দামান সরকারের, যে প্রপারলি জিএসটি বিল নেওয়ার ব্যবস্থা করুন। চলুন খাই, খেয়ে এবার এগোতে হবে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সকাল 8:45-এ আবার একটা রোড ট্রিপের উদ্দেশ্যে। দেখি আজকে কখন গিয়ে রঙ্গতে পৌঁছাই, আর আজকের যাত্রাপথে কি কি আছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বারাটাং থেকে ডিগলিপুর অব্দি রোড ট্রিপটা তো আমরা খুবই এনজয় করেছি। দেখা যাক আজকেরটা কি হয়। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কালাড়া জাংশন। আর এই পেছন দিকে, আমার পেছন দিকে এই যে রাস্তাটা হচ্ছে রামনগর যাওয়ার রাস্তা, মানে রামনগর সি বিচ, যেটা আমরা দেখব গিয়ে এবার। এই দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ডিগলিপুর যাওয়ার রাস্তা, যেদিক থেকে বাইকটা যাচ্ছে। আর এই দিকের, আমার এই দিকে পেছনের এই যে রাস্তাটা, এই জায়গাটা হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে আসার রাস্তা, মানে মায়াবন্দর, পোর্ট ব্লেয়ার থেকে মায়াবন্দর হয়ে আপনি ডিগলিপুর যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবেন। আর যদি রামনগর বিচ যেতে হয় তাহলে এদিক দিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে সেই জাংশন, কালাড়া জাংশন। তো চলুন গিয়ে দেখি। রামনগর সি বিচের তো নাম অনেক শুনেছি, দেখি জায়গাটা কেমন। কালাড়া জাংশন থেকে রামনগর সি বিচের দূরত্ব 18 কিলোমিটার। এর জন্য আমাদের সৌরভকে এক্সট্রা 2000 টাকা ভাড়া দিতে হয়েছিল। এটা 3 রাত 4 দিনের নর্মাল নর্থ আর মিডল আন্দামান প্যাকেজের মধ্যে আসে না। আজকে আমরা যে কটা সি বিচ দেখব সবকটাই টার্টেল নেস্টিং এর জন্য বিখ্যাত। যদি আপনারা টার্টেল নেস্টিং দেখতে চান তাহলে এই সি বিচগুলোর মধ্যে কোনো একটা থেকে টার্টেল নেস্টিং অবশ্যই দেখতে পাবেন। আর যারা জানেন না টার্টেল নেস্টিং কি, তারা ভিডিওটা দেখুন, ঠিক ব্যাপারটা জানতে পারবেন। আমরা আন্দামানের হ্যাভলকের রাধানগর বিচকে কী হিসাবে জানি? ব্লু ফ্ল্যাগ বিচ হিসাবে। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অদূর ভবিষ্যতে এমন একটা সি বিচে যেটাও কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ হিসাবে কনসিডার হবে। তো কালাড়া জাংশন বলে একটা জায়গা আছে ডিগলিপুরের রাস্তায়, সেখান থেকে একদিকে ডিগলিপুরের রাস্তা বেরিয়ে যায়, আর একদিকে হচ্ছে এই রামনগর সি বিচের রাস্তা বেরিয়ে যায়। একটা খুব সুন্দর সি বিচ, ভীষণ ভালো লাগবে। চলুন আজকে আমাদের সঙ্গে ঘুরুন। প্রকৃতির যে একটা নিজস্ব আওয়াজ আছে
তা ভালোভাবে অনুভব করতে গেলে আপনাকে নর্থ আর মিডল আন্দামানে অবশ্যই আসতে হবে। অপরিকল্পিত বৃক্ষছেদন আর কংক্রিটের জঙ্গলের কারণে এই আজ আমরা আর সেরকম শুনতে পাই না, কিন্তু আন্দামানে কাটানো একদিনে আমরা এত রকমের গাছ দেখেছি যার অনেকগুলোই আমরা এতদিন বইতে পড়েছি। এটা আমাদের জীবনে একটা উপরি পাওনা মাত্র। এখানকার সমস্ত বিচে ঢোকার আগে আপনাকে রেজিস্টারে এন্ট্রি করতে হবে আপনার ডিটেলস। এন্ট্রান্সের জন্য আপনাকে আপনার নাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। আপনি বাঙালি না? জি। তো বাংলা বলছেন না কেন? আচ্ছা, আপনি তো বাঙালি? নিজের মাতৃভাষাকে ছেড়ে দিলে হবে দিদি? আচ্ছা, 2+1 না, সবাই হিন্দিতে বলে না, সেই জন্য আমিও ভাবছি। আচ্ছা, ভেহিকেল নাম্বার? হ্যাঁ, গাড়ির নাম্বার L9375 শাল গাছ না? বাদাম গাছ। বাদাম গাছ। বাইরে তখন প্রবল রোদের দাপট, কিন্তু আন্দামানে বৃক্ষ সংরক্ষণ এবং পরিকল্পিত বৃক্ষরোপণের জন্য গাছের তলায় সে গরমের কোনোভাবেই আঁচ ভুলতে পারা যায় না। আমি কিন্তু প্রথমেই বলছি, আমি রাধানগর সি বিচকে কোনোভাবেই ছোট করছি না। রাধানগরের বিউটি একরকম আর রামনগর সি বিচের বিউটি আরেক রকম। বাট রাধানগরে আপনি প্রচুর লোকজনের ভিড় পাবেন, বিচকে একাকীভাবে এনজয় করার সুযোগ কিন্তু আপনি খুব একটা পাবেন না। বাট আপনি যদি প্রকৃতিকে একাকীভাবে এনজয় করতে চান তাহলে কিন্তু আপনার জন্য আইডিয়াল ডেস্টিনেশন কিন্তু রামনগর সি বিচ। কেন বললাম? দূর থেকে একবার বিচটাকে দেখাচ্ছি আপনাকে, মানে বিচটা যে পুরো ফাঁকা, এত ভালো লাগছে না, দেখে নিন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রামনগর সি বিচে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য টয়লেটের ব্যবস্থা, খাওয়ার জলের ব্যবস্থা সমস্ত কিছু আছে। আর এখানে আপনি যেটা পাবেন এক্সট্রা, যেটা আপনি রাধানগরে পাবেন না, দোলনাগুলো। সে দোলনায় বসে দোল খেতে খেতে, যেমন এখন আমি নিজেই দোল খাচ্ছি, দোল খেতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর জঙ্গলের মধ্যে পরিবেশ ফাটাফাটি, মানে আমার মনে হয় যে ডিগলিপুর এলে রামনগরের প্রোগ্রাম অবশ্যই করবেন। রামনগর সি বিচ দেখে আমরা এগোলাম মায়া বন্দরের উদ্দেশ্যে। দূরত্ব 83 কিলোমিটার। আমরা এখন গ্রেটার আন্দামান ট্রাঙ্ক রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে হাইওয়েতে এই দূরত্ব যেতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টা, কিন্তু এই দূরত্বটাই আমরা আন্দামানের রাস্তায় 3.25 ঘন্টায় পার করেছি। এখানে রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও সময় বেশি লাগার একটাই কারণ, রাস্তা আঁকা বাঁকা। ঘড়িতে তখন বেলা 1:30। সকালে ব্রেকফাস্টের পর সেরকম কিছু খাওয়াও হয়নি। আশেপাশে কোনো বাঙালি হোটেল না পেয়ে ঢুকে পড়লাম স্থানীয় এক বার্মিজ হোটেলে। 150 টাকার পরিবর্তে নেওয়া ফিশ মিল একদমই মনের মতো হলো না, তাই দুপুরে আমি ফল খেয়ে রইলাম। আর যেহেতু 2টো মিল নেওয়া হয়ে গেছিল, তাই সৌরভ আর অর্পিতা ওগুলো শেষ করেছিল। আরেকটা টার্টেল বিচ দেখার জন্য চলে এলাম কারমাটাঙে। পেছনে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু টার্টেল বিচ অফ কারমাটাং, মায়াবন্দর ফরেস্ট ডিভিশন। মিডল আন্দামানে টার্টেল নেস্টিং যদি কোথাও দেখতে হয়, তাহলে আর কোথাও হোক না হোক
কারমাটাং সি বিচে অবশ্যই হবে। এটা কিন্তু আমার কথা নয়, স্থানীয় একজন ফরেস্ট গার্ডের কথা। যাই হোক, সেই টার্টল নেস্টিংয়ের সন্ধানেই আমরা চলে এসেছিলাম কারমাটাং বিচে। কিন্তু এখানে আসার পর অ্যাকচুয়াল টার্টল নেস্টিং কী, কখন হয়, কিভাবে দেখা যেতে পারে, সমস্ত কিছু জানতে পেরেছিলাম। সেটা কি, সেটা আপনাদের সঙ্গে আগে ভিডিওটা দেখুন, ঠিক শেয়ার করব। এখানেও ঢোকার সময় আপনাকে আপনার ডিটেলস আর ভেহিকেল নাম্বার এন্ট্রি করতে হবে। এখানেও সামনে যে এত রকমের সি টার্টেলের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আপনারা, তার সবকটাই এখানে এগ হ্যাচিংয়ের জন্য আসে। আমরা নভেম্বর মাসের শেষ দিকে এই কারণেই সিলেকশন করেছিলাম যে আমাদের টার্গেট ছিল যদি কোনোভাবে আমরা টার্টল নেস্টিং দেখতে পারি। কিন্তু মনে হয় এখন অবধি আমাদের কবলে টার্টল নেস্টিং দেখা জোটেনি। আর এখন কেন কি এখন অবধি এখানে সেরকমভাবে টার্টল নেস্টিং শুরু হয়নি। আরও দিন দশেক লাগবে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে কথা বলে যা জানলাম, আরও দিন দশেক লাগবে টার্টল নেস্টিং শুরু হতে। তো টার্টল নেস্টিংয়ের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি টার্টল হ্যাচারি। তো যেটা হয় সেটা হচ্ছে রাত্রিবেলা কোনো দিন কচ্ছপ আসতেও পারে, আবার কোনো দিন নাও আসতে পারে। যেদিনকে আসে সেদিনকে একসঙ্গে প্রায় 500-700 কচ্ছপ আসে। এসে ওখানে সামনে যে বালির চত্বরটা দেখালাম, সেই বালির চত্বরে ওরা মাটিতে গর্ত করে, মাটিতে গর্ত করে ওরা সেখানে ডিম পাড়ে। ওরা কিন্তু একসঙ্গে মুরগির মতো একটা দুটো করে ডিম পাড়ে না, ওরা যখন ডিম পাড়ে একসঙ্গে 30টা বা 40টা ডিম পাড়ে। তারপর সেই ডিমগুলোকে বালি দিয়ে চাপা দিয়ে দেয়, চাপা দিয়ে ওরা আবার সাগরের মধ্যে রিটার্ন করে যায়। তারপর যে ঘটনাটা হয় সেটা হচ্ছে সকালবেলা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ওই জায়গাগুলোকে ভালো করে দেখে রাখে রাত্রিবেলায়, এবং সকালবেলা ওরা গিয়ে সেখান থেকে ডিমগুলোকে বার করে করে টার্টেল হ্যাচারির মধ্যে সেম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওই ডিমগুলোকে ওখানে রেখে দেয়। এবার প্রত্যেকটা ডিমের ওপরে ওরা মার্কিং করে রাখে যে এই জায়গায় ডিম আছে। এবার 1.5 মাস পর যখন কচ্ছপের ডিম ফুটে বাচ্চা হয়, তখন কি করে যে বাচ্চাগুলোকে ওরা আবার একত্রিত এক জায়গায় জড়ো করে আবার সমুদ্রের ধারে ছেড়ে দেয়। এটা হচ্ছে টার্টল নেস্টিংয়ের বেসিক ফান্ডা। তো আমরা ছিলাম হচ্ছে কালীপুর বিচে। আমরা ওই জন্য রাত্রিবেলা গেছিলাম যে যদি কোনোভাবে টার্টল নেস্টিং দেখা যায় টর্চ নিয়ে যেতে হয়। আর কালীপুর বিচ যদিও ওপেন, কিন্তু কালীপুর বিচে গিয়েও আমরা কিন্তু টার্টল নেস্টিং দেখতে পাইনি। টার্টল নেস্টিং না দেখতে পাওয়ার একটা কারণ আছে, আমরা কিন্তু পূর্ণিমার সময় এসেছিলাম। এই পূর্ণিমার আলোয় কিন্তু টার্টল নেস্টিং মানে কচ্ছপ ডিম পাড়তে উঠে আসে না। এটা ওরা অন্ধকার ওয়েদারই প্রেফার করে, সেরকম ডেট দেখেই ওরা আসে আর কি। ঘড়িতে এখন বিকেল 4:55। আকাশে কিছুটা মেঘের ঘনঘটা হয়েছে, প্লাস সূর্যের আলো কমে এসছে যেহেতু নভেম্বর মাস। তো আমরা এই মুহূর্তে আছি ধানিয়ানালা ম্যানগ্রোভ ওয়াকওয়ের ঠিক সামনে। তো দেখি সন্ধেবেলা জঙ্গলের মাঝে ম্যানগ্রোভের মাঝখান থেকে হাঁটতে কেমন লাগে, চলুন। সন্ধ্যার অন্ধকারে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে একটা গা ছমছমে অনুভূতি হচ্ছিল। জানি না অন্ধকারের মাঝে কতটা আপনাদের দেখাতে পারবো, তবে এগিয়ে যাই আগের দিকে।
700 मीटर, जा 713 मीटर। जा सकता है तो? हाँ जा सकता है। आपके पास वो आइलैंड गार्ड वगैरह कुछ है? हाँ हाँ हाँ। क्योंकि वहाँ कोस्टल ड्यूटी में पुलिस वाला है, अच्छा वो समुद्र किनारे में, अच्छा। वो पहचान पूछता है, इसलिए हम पूछा आपसे। पास मोबाइल में है? हाँ ठीक है। ধানিনালা ম্যানগ্রোভ ওয়াকওয়ের ভেতর থেকে আমরা হেঁটে গেলাম 717 মিটার মতো। একজন সাধারণ মানে এখানকার একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, এখানেই বাড়ি। তো তিনি বললেন 717 মিটার মতো রাস্তা। তো আমরা সেটার মধ্যে দিয়ে হেঁটে গেলাম। যেহেতু লাইট কম সেহেতু ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দেখাতে পারিনি। ধানিনালা বিচ কিন্তু টার্টেল নেস্টিংয়ের জন্য কিন্তু খুব বিখ্যাত। এখানে কচ্ছপ ডিম পাড়তে আছে, কিন্তু কচ্ছপের ডিম পাড়া দেখতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে লোকাল ডিএফও যে অফিস আছে সেখান থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে, তবে কিন্তু আপনি নিশ্চিন্তে এখানে রাত্রিবেলা টার্টেল নেস্টিং দেখতে পারবেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাবেন ওখানে প্রকৃতির বিভিন্ন রকম আওয়াজ, মানে কোথাও পাখির আওয়াজ, পাখির ডাক, বিভিন্ন পতঙ্গের ডাক, জঙ্গল মানে এখানে তো যেহেতু ম্যানগ্রোভ এরিয়া, তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন তার একটা নিজস্ব হাওয়া হাওয়া শব্দ, এই সব কিছু নিয়ে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। কিন্তু সমস্যা এটাই হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না সন্ধে হয়ে যাওয়ার জন্য। তো আশা করি আপনারা এসে তখন নিজেরাই দেখে নেবেন, আর কেমন লাগলো ভবিষ্যতে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে অনেকে আমাকে বলতে পারেন যে এটা এমন কি ব্যাপার হতে পারে, আমরা তো সুন্দরবনে ক্যানোপি ওয়াক করি। সুন্দরবনের ক্যানোপি ওয়াকের এক্সপিরিয়েন্স আমার নিজেরও আছে। সুন্দরবনের ক্যানোপি ওয়াক আর এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, দুরকম, দুটো জিনিসকে কখনোই একসঙ্গে মিলিয়ে ফেললে হবে না। আজকে আমাদের স্টে হচ্ছে রঙ্গোতে, আর রঙ্গোতে আমরা আন্দামান ট্যুরিজমের হাক্সবিল নেস্ট রিসর্টে আছি। তো মোটামুটি খারাপ না, 1000 টাকা করে আমাদের রুম ভাড়া পড়েছে, ট্যাক্স দিয়ে পড়েছে 1120 টাকা। রুমটা কীরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ কালকে তো সকালবেলা উঠে বেরিয়ে যাওয়ার ব্যাপার আছে, আমকুঞ্জ বিচের সানরাইজ দেখবো। তো একবার রুমটা দেখিয়ে দিই, দেখে নিন। আমাদের রুম নাম্বার হচ্ছে 102। একটা টেবিল আছে, টিভি আছে, টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, টাওয়েল দিয়েছে, সাবান দিয়েছে। এই হচ্ছে আমাদের বেড, একটা আয়না আছে, এখানে একটা ধানিয়ানালা ফটো আছে, আর এখানে হচ্ছে এসি প্যানাসোনিকের, ঠান্ডা হচ্ছে মোটামুটি। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই সামনে পার্কিং জোন, এখানে আমাদের গাড়ি রাখা আছে আজকে। প্রত্যেকটা রুমের সঙ্গেই একটা করে ছোট ব্যালকনি আছে। হাক্সবিল নেস্ট রিসর্টে ঢুকেই প্রথমে বাঁদিকে রিসেপশন, সামনে একটা খুব সাজানো সুন্দর গেস্ট সিটিং এরিয়া, বাঁদিকে একটু এগিয়ে ডান হাতে পৃথক জেন্টস এবং লেডিস ওয়াশরুম, তার আগে কমন রুম, আর বাঁদিকে ডাইনিং হল আছে। হাক্সবিলে আমরা রাত্রে অর্ডার দিয়েছি চিকেন কষা আর রুটি। তো চিকেন কষা রুটি সঙ্গে ডাল বললাম, একটু ডাল হলে ভালো হবে। তো খাবারের দাম পড়লো আজকে আমাদের চিকেন কষা 170 টাকা প্লেট, আর রুটি 13 টাকা করে পিস। রুটি কিন্তু খুব মোটা নয়, মানে মোটামুটি, তবে রুটিগুলো গরম দিয়েছে। আর দেখি চিকেন কষা দিয়ে খেতে কেমন লাগে। ঝাল নুন সমস্ত কিছু একদম প্রপোর্শনেট, খাওয়া একদম ঠিকঠাক, রান্নার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। কিন্তু এদের ওই একই সমস্যা যেটা কালকে ওখানে ছিল, যে জিএসটির কোনো পাকা বিল নেই, মানে হাতে করে লেখা জিএসটি বিল, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না।
আমরা রুটি চিকেন, এরপর একটু শুকনো লাগছিল, ডাল অর্ডার করেছিলাম। ডাল কিন্তু খেতে খুবই ভালো, আর প্রতিটা রান্নাই খেতে খুব ভালো, মিথ্যা বলে কোনো লাভ নেই। যাই হোক, আমরা খাই, খেয়ে পরে আপনার সঙ্গে কথা হবে।